মা কিন্তু একটা বড় বিষয়। ওই গ্রামটাই মায়ের মতো। জীবিকার তাগিদে এখানে না আসলে আমার পেট চলবে না। এটা একটা অতিরিক্ত চাপ অনুভব করতাম। যে সেকেন্ড ছিল তাকে আমার ৪-১০ মার্ক বেশি দিয়ে আমাকে কম দিয়ে রাখতো বিতর্কের ঊর্ধ্বে থাকার জন্য। যে ওকে আমি সবসময় বঞ্চিত করেছি একটা জায়গায়। সাংবাদিকতা শুরু করার আগে আমি বিশ্ববিদ্যালয়ে ১ বছর থিয়েটার কাজ করতাম। হাই গাইস, দেখুন কেমন সুন্দর একটা বিল্ডিং। এটা নিয়ে গুগলে সার্চ করলাম, ইউটিউবে দেখলাম, কোথাও কিছু নাই। বছরে একবারই বাবা মার সাথে দেখা হতো গ্রামে গিয়ে। চাকরিটা ছেড়েছি, চাকরি ছাড়ার সাহসটাই দিয়েছে আমার এই ইউটিউব। এক পর্যায়ে নিজের অজান্তে আবেগটা ধরে রাখতে না পেরে আমি কেঁদে ফেলি। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগত জানাচ্ছি গল্পগ্রাফির নতুন এই আয়োজনে। আমি পুরো সময়টা জুড়ে থাকবো জুবাইর ইবনে কামাল, এবং আজকে গল্পগ্রাফির স্টুডিওতে উপস্থিত হয়েছেন গণমাধ্যম কর্মী এবং কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাইয়া, আজকে এই পুরো সময়টা জুড়ে যতটা না আপনার কাজ সম্পর্কে জানবো, ব্যক্তি সালাউদ্দিন সুমনকেও জানবো, তবে শুরুটা করতে চাই আপনার ছোটবেলা দিয়ে। আপনি আসলে কিভাবে ছোটবেলাটা কাটিয়েছেন, কোথায় কাটিয়েছেন, পড়াশোনার সময়টা কেমন ছিল? ছোটবেলা আমি কাটিয়েছি পুরোটাই বগুড়া, আমার গ্রামের বাড়ি। বগুড়া জেলার আদমদীঘি থানার পুশিন্দা গ্রামে। সেখানেই আমার বলা যায় আমি এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্ত সেখানেই ছিলাম। আমার বাবা ছিলেন নসরতপুর হাই স্কুল আর কি, আমার বাসা থেকে হচ্ছে 2 কিলোমিটার ডিস্টেন্সে। ওই হাই স্কুলের শিক্ষক ছিলেন, ইংরেজির শিক্ষক। তিনি এখন অবসরপ্রাপ্ত, বাসায় আছেন, ভালো আছেন। তো সেই স্কুলেই আমি পড়াশোনা করেছি, সেখান থেকে এসএসসি পাশ করেছি। পরবর্তীতে ওখানে নসরতপুর ডিগ্রি কলেজ আছে, সেই কলেজে আমি ইন্টারমিডিয়েট পাশ করেছি। মূল কথা যে এই সময়টা ছোটবেলায় বেড়ে ওঠাটাই হচ্ছে আমার গ্রামে, একেবারে গ্রামীণ পরিবেশে। আর এই কারণে আপনি দেখতে পাবেন যে আমি যে বারবার আমি গ্রামে ছুটে যাই, আর গ্রামের প্রতি একটা মায়া কাজ করে। গ্রামের প্রতি মায়া বাড়ার মূল কারণ হচ্ছে মাঝখানে যখন আমার ইন্টারমিডিয়েট পাশ হয়ে গেল, তারপর আমি যখন শহরে চলে আসলাম, শহরে চলে এসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরেই আমি সাংবাদিকতার সাথে সম্পৃক্ত হয়ে যাই রাজশাহীতে এসে। তারপর আর আমার গ্রামে দীর্ঘদিন যাওয়া হতো না। শুধুমাত্র হয়তো বছরে একবার বা দুইবারই যেতাম, হয়তো ঈদের দিনেই যেতাম, গিয়ে আবার ওই দিনই আবার চলে আসতাম কাজের কারণে। খুব চাপ থাকতো কাজের সেই সময় থেকেই। তো এই কারণে গ্রামকে মিস করা শুরু করি ধীরে 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 ধীরে। তারপর যখন ঢাকায় চলে আসলাম তো গ্রামে যাওয়া হয় না। এরপর আমি সবসময় চেষ্টা করি গ্রাম নিয়ে কিছু করার চেয়ে নিজে যাওয়ার। নিজে যখন যাই সেগুলো আবার রেকর্ড করি, মানুষের কাছে বলি, দেখাই। আমার দেখাতে ভালো লাগে। কিন্তু আমি আপনাকে এইভাবে জানতে চাইবো যে ছোটবেলায় আমরা যেমন গ্রামে বড় হইনি, আমাদের কাছে গ্রামটা আলাদা। আপনি তো গ্রামেই বড় হচ্ছেন, আপনি আসলে আলাদাভাবে কিভাবে গ্রামকে অনুভব করছেন? কারণ আপনার কাছে তো ওইটাই স্বাভাবিক হওয়ার কথা। স্বাভাবিক হওয়ার কথা, কিন্তু যখন আপনি মিস করবেন, গ্রামে যেহেতু মা থাকে, মা কিন্তু একটা বড় বিষয়। ওই গ্রামটাই মায়ের মতো। আর আমি দেখি প্রত্যেকটা গ্রামই হচ্ছে বাংলাদেশের তো মোটামুটি বহু জায়গায় আমি গিয়েছি। দেখবেন যে গ্রামগুলোর রাস্তা দিয়ে যখন যাচ্ছেন, প্রত্যেকটা গ্রামই মনে হচ্ছে যে আমার গ্রাম। ওই রকমই গাছগাছালি, একই রকম শেপ। আপনি যদি পাহাড় অঞ্চলে না যান, পাহাড়ি অঞ্চল বাদে সমতলের যে জায়গায় যাবেন, প্রত্যেকটা গ্রামই আপনার নিজের গ্রাম মনে হবে। আর এই গ্রামগুলোর মধ্যে আবার বৈচিত্র্য আছে বিভিন্ন। ফসলের ক্ষেত, তারপরে হচ্ছে বিভিন্ন পুকুর, দিঘি, নদী, নালা, খাল, বিল, বিভিন্ন ধরনের শস্য, বিভিন্ন ধরনের কালার। এই গ্রামের যে রং রূপ সবকিছু আসলে মুগ্ধ করে, যেটাই শহরের ইট কাঠ পাথর আর গাড়ি ঘোড়া, হর্ন, প্যাঁ পো ভ্যাঁ ভো, এইগুলাই আপনাকে গ্রামে ঠেলে দেবে। আর যে একবার গ্রামে থেকে শহরে এসেছেন তিনি কিন্তু এটি আরো বেশি অনুভব করবেন। কারণ যিনি গ্রামে থাকেন, আপনি বলছেন আপনি গ্রামে খুব একটা আপনার থাকা হয়নি। আপনি যখন গ্রামে থাকতেন তখন আপনি বুঝতে পারতেন যে গ্রামের সেই নির্জনতা, গ্রামের সেই নীরবতা, গ্রামের যে ছায়া, সুশীতল, শান্ত, সুনিবিড় যে শ্যামলিমা যে পরিবেশ, সেটা আসলে কি, যে থেকেছে সে তো বুঝে এসেছে। আসার পরে এখানে কম্পেয়ার করতে পারছে, কিন্তু একজন শহরের মানুষ এটা কম্পেয়ার করতে পারছেন না যে ওইখানকার লাইফটা কেমন। কিন্তু আমরা কি জীবিকার তাগিদে কেন আছি এখানে? জীবিকার তাগিদে এখানে না আসলে আমার পেট চলবে না। গ্রামে বসে থেকে হয়তো আমি যেই ধরনের কাজ পাবো বা করতে পারবো, সেটা দিয়ে হয়তো আমার হচ্ছে না। জীবিকার তাগিদেই ছুটে আসা, সেই কারণেই ছুটে আসা, কিন্তু মনটা তো করে থাকে সেই গ্রামে যেখানে আমার মা থাকে। হ্যাঁ, আমি এই প্রশ্নটা হয়তো পরে আসবো যে জীবিকার তাগিদে ছুটে এসেও তো আপনি ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু আমি আরেকটা বিষয় একটু জানতে চাই যে আপনার বাবা শিক্ষক ছিলেন বলছিলেন, মানে ওই সময় কি পড়াশোনার চাপটা খুব বেশি ছিল? মানে বাবা শিক্ষক, আপনার তো পড়াশোনার সঙ্গেই থাকার কথা।
বাবা মানে ওই শিক্ষক, এটা একটা অতিরিক্ত চাপ অনুভব করতাম। হ্যাঁ হ্যাঁ অতিরিক্ত চাপ, আর ফ্যামিলি থেকে অনেক প্রেশার ছিল যে ভালো কিছু করতে হবে, রেজাল্ট তখন তো এখনো যে এক রোল হতে হবে। রাইট রাইট হ্যাঁ, এটা শিক্ষকের ছেলে ভালো না করলে বাবার মান সম্মান কোথায় যায়। হ্যাঁ, সে কারণে কি আমার অনেকে বলে না, যে সত্যি কথা আমি অন্তর থেকেই বলছি, অনেকে বলে যে ছোটবেলায় ফিরে যেতে চাই, নেভার। আমি ছোটবেলায় গ্রামে ফিরে যেতে চাই, ঠিক আছে, কিন্তু ওই ছোটবেলার এই যে পড়াশোনার যে চাপ, মানসিক যে একটা চাপ তৈরি হয়েছিল, এই চাপ মনে হয় যে কোনো নিজে থেকেও নিয়েছিলাম বা পরিবার থেকেও হয়তো সেভাবে খুব বেশি ছিল, সেই কারণে হয়তো আমি এই চাপটা অনুভব করছি। এই চাপ মনে হয় থাকা দরকার নাই, যে কারণে আমি মনে করি ওই ছোটবেলার কথা মনে হলে, ওই পড়াশোনার কথা মনে হলে, ওই স্কুলে যাওয়ার ওই প্রাইভেটের বা ওই টেনশনের কথা মনে হলে মনে হয় যে আমি যখন আমি বিশ্ববিদ্যালয়ে আসছি সেই সময় থেকে পড়াশোনাটা আমার কাছে আনন্দময় মনে হয়েছে, চাপমুক্ত মনে হয়েছে আমি। আর একটা বিষয়, যেহেতু বলছিলেন যে আমার বাবা শিক্ষক ছিলেন, চাপ ছিল কিনা, আমার বাবারও চাপ ছিল। আচ্ছা আচ্ছা একজন শিক্ষক বাবা হওয়ার জন্য সন্তানের চাপ যে তার 1 নম্বর রোল হতে হবে একটা স্কুলে, সেই স্কুলে আমি পড়ি, সেই স্কুলে আমার বাবা ইংরেজির শিক্ষক, তার উপরেও চাপ ছিল। উনি করতেন কি, ইংরেজিতে আমি বরাবরই অন্য সাবজেক্টের চেয়ে ভালো ছিলাম। আচ্ছা আচ্ছা সেই সময় আমার বাবা ইংরেজির শিক্ষক ছিলেন, আমার চাচা আমাকে সবসময় পড়াতেন। এই কারণে আমি ইংরেজি কারোর কাছে কখনো প্রাইভেট পড়তে হয়নি, ইভেন আমার বাবার কাছেও পড়িনি। আমার আরেকজন শিক্ষক ছিলেন আমাদের গ্রামেরই, খুবই ভালো ইংরেজিতে, তিনি তুখার ছিলেন এবং খুব নামকরা একজন শিক্ষক ছিলেন, মোফাজ্জল হোসেন মাস্টার। তিনি আমাকে ক্লাস ফাইভে হচ্ছে ইংরেজি পড়িয়েছিলেন 1 বছর, তারপরে আমার সারা জীবনে কারো কাছে প্রাইভেট পড়তে হয়নি। ওই সময় টেন্স থেকে শুরু করে সব কিছু আমাকে শিখেছিলেন, ইভেন আমার বাবার কাছে আমাকে পড়তে হয়নি। কিন্তু যেটা বাবার সমস্যার কথা বলছিলাম শিক্ষক হিসেবে, সেটা হচ্ছে যে উনি যখন খাতা দেখতেন, আমার খাতাও তো তার কাছে আসতো, রাইট উনি জানতেন যে আমি হাইস্ট পাবো, কিন্তু সব সময় উনি যে সেকেন্ড ছিল তাকে আমার 4-10 মার্ক বেশি দিয়ে আমাকে কম দিয়ে রাখতো, বিতর্কের ঊর্ধ্বে থাকার জন্য। বেশ চাপের এবং খুব হ্যাঁ। সংকটের একটা এবং ব্যাপার। আমার বাবা এখনো গল্পে এটা এখনো বলে যে ওকে আমি সবসময় বঞ্চিত করেছি একটা জায়গায়। আপনার বাবার ক্লাসও কি আপনি করতেন? হ্যাঁ, এই আনন্দটা আসলে কেমন বাবার ক্লাস? এটা আসলে আনন্দ ভয় সব মিলিয়েই থাকে আর কি, একটা মিশ্র অনুভূতি। আপনি বলছিলেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার কথা এবং আপনি খুব সম্ভবত সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি মানে আপনার বিশ্ববিদ্যালয় জীবনটা সম্পর্কে জানবো যে আপনি কেন বিশ্ববিদ্যালয়ে কে অনুভব করেন এখনো, তবে সাংবাদিকতা মানে বিভাগটা বেছে নেওয়ার কারণ কি? কারণ এই মুহূর্তে কিন্তু সাংবাদিকতা মানুষ অনেকটা বোঝে, আপনার সময় কিন্তু সেটা এতটা কমন ছিল না। আসলে ছোটবেলা থেকে আমার লেখালেখি করার ঝোঁক ছিল। এই ঝোঁকটা তৈরি হয়েছে আমার বাবার কারণেই। আমার বাবা যখন বাইরে যেতেন, কিছু আমাকে বাইরে যাওয়ার সময় হয়তো শহরে যাচ্ছেন, কিছু লাগবে কিনা, বা ঢাকায় আসছেন, কিছু লাগবে কিনা, তখন আমি বই চাইতাম। উনি আমার জন্য ছোট ছোট গল্পের বিভিন্ন বই, আমাকে অনেক বই কিনে দিয়েছেন আব্বা। আর আমি ছোটবেলায় যখন এই বানান করে পড়তে শিখেছি, তখনও দেখেছি যে আমার বাসায় অনেক বই আছে। আব্বা শিক্ষক মানুষ, সেই কারণেই ছিল। তো ওই বই আমার মা যখন কোরআন শরীফ পড়তেন, এখনো মনে আছে, আমাদের মাটির দোতলা বাড়ির হচ্ছে বারান্দায় মা কোরআন শরীফ পড়তেন প্রতিদিন। তো মার পাশে আমি একটা বই নিয়ে যে পড়তাম, মার পাশে না গেলে আমার ভয় লাগতো ওই বইটা পড়তে। দাস্তানে হাতেম তাই, বইয়ের নাম ছিল হাতেম তাই, গোলাম মোস্তফা ওনার লেখা। এই বইটা আমি এখনো খুঁজি, হয়তো আপনাদের এখানে থাকতেও পারে। তো এই বইটা ছোটবেলায় পড়া আমার প্রথম বই, তাও বানান করে করে পড়তাম, এরকম মোটা ছিল বইটা। সেই রহস্যগুলো যে আমি অনুভব করতাম সেই ক্লাস 2-তে পড়ে, আমি ছোট্ট একটা ছেলে বানান করে করে মা কোরআন শরীফ পড়ছে আর আমি ওই বইটা পড়ছি, এটা অন্যরকম একটা অনুভূতি মনের ভিতরে কাজ করতো। তো ওই জায়গা থেকে আমি কিছুদিন পরে যখন 5, 6, 7-এ যখন আসলাম, তখন আমি টুকটাক এটা ওটা দেখে কবিতা লেখার চেষ্টা করতাম, গল্প লেখার চেষ্টা করতাম, লিখতাম। তারপরে যখন আমি এসএসসি পরীক্ষা দিলাম, দেওয়ার পরে আমার রেজাল্টটা, আমাদের স্কুলের ভালোই আমার রেজাল্ট হয়েছিল সেই সময়, আমি স্টার পেয়েছিলাম আমাদের স্কুল থেকে। তো এই এসএসসি পরীক্ষার পরেই আমার একটা উপন্যাস বের হয় আর কি, ঢাকা থেকে। হ্যাঁ, বের হওয়ার পরে তখন আমি কত সালের দিকে? এটা 2000 সালে। তো ওই উপন্যাসটা বের হয়। তারপর যখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, তখন থেকেই আমি স্বপ্নের জাল বোনা শুরু করি যে আমি এমন একটা জায়গায় পড়তে চাই, যে জায়গায় হচ্ছে আমার এই লেখালেখির চর্চাটা থাকবে।
তখন চিন্তা করে খুঁজতে খুঁজতে, তখনও তো অত জানতাম না যে এরকম একটা ডিপার্টমেন্ট আছে। তখন জানতে পারলাম যে এরকম একটা সাংবাদিকতা ডিপার্টমেন্ট আছে, আর সাংবাদিকতার সাথে লেখালেখির একটা বড় যোগসূত্র ছিল। তখন কিন্তু এই টেলিভিশন মাধ্যম বা এই যে ইউটিউব, এগুলো কোনো রকমেই বিকাশ করেনি ওইভাবে, যে ওই ধরনের আমি চিন্তাও করিনি যে আমি টিভি রিপোর্টিং করব। তখন পত্রিকা আসতো, পত্রিকার সাহিত্য পাতা থাকতো। আমি যখন একজন পত্রিকার সাংবাদিক হব, তখন আমার একটা অগ্রাধিকার থাকবে যে আমি ওই পত্রিকার সাংবাদিক, আমার লেখা ছাপাটা আরো ইজিয়ার হবে। এই লোভ একটা, এই লোভ থেকেই ধরেন যে আমি এই সাংবাদিকতায় এখানে পছন্দ করি, এবং সেই পছন্দের সাবজেক্টে আমি ভর্তি হই এবং সাংবাদিকতা শুরু করি। সাংবাদিকতা শুরু করার আগে আমি বিশ্ববিদ্যালয়ে 1 বছর থিয়েটার কর্মী ছিলাম আর কি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে থিয়েটার নাটক করতাম। এই সাংবাদিকতায় আসার কারণে আমার নাটকটা চলে গেল, নাটকে আর যাইতে পারতাম না। তারপরে হচ্ছে প্রথমে পত্রিকায় কাজ শুরু করলাম, একটা হচ্ছে এটা সংবাদ সংস্থায় NNB। তারপরে পত্রিকায় গেলাম, ভোরের কাগজ থেকে কিছুদিন পরে আমি দেশ টিভি, তখন নতুন আসছে, দেশ টিভি ডিভিশনাল করেসপন্ডেন্ট। সেই সময় সম্ভবত আমি সবচেয়ে কনিষ্ঠ তাদের সাংবাদিক ছিলাম, যিনি একজন ডিভিশনাল করেসপন্ডেন্ট হিসেবে আমি দায়িত্ব পেয়েছি। তখন আপনি বিশ্ববিদ্যালয়ে পড়ছেন? বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি, তখন আমি 2nd ইয়ার পড়ি। হ্যাঁ, তখন আমি ডিভিশনাল করেসপন্ডেন্টের দায়িত্ব পাই। কারণ ভোরের কাগজ কর্তৃপক্ষ দেখেছে আমি যে এতদিন তাদের কাছে যে বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হিসেবে রিপোর্টগুলো পাঠিয়েছি, এখানকার যারা কর্তা ব্যক্তি ছিলেন তারা আমাকে পছন্দ করা শুরু করেছিলেন আর কি। আর রাজশাহীতে ছিলেন ভোরের কাগজের যিনি ব্যুরো প্রধান, এখনো আছেন সাইদুর রহমান ভাই, তার বিশেষ রিকমেন্ডেশনে কিন্তু আমার দেশ টিভিতে হয়ে যায় চাকরিটা। আর আমি যে কারণে এই মানে সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়েছিলাম এবং যে কারণে সাংবাদিকতা এসেছিলাম, টেলিভিশন সাংবাদিকতায় আসার পরে আমার সেটাই শেষ হয়ে যায়। মানে এমন দৌড়ের উপর আমি পড়ে যাই যে এই নিউজ, এখানে এটা ঘটছে, সেখানে এটা ঘটছে, এই দৌড়ের উপর থাকতে আমার 2008 সালে সর্বশেষ 2006 সালে একটা গল্পগ্রন্থ আমার বের হয়, 2008 সালে একটা কবিতার বই বের হয়, কষ্টদহন। এরপর আর আমার কোনো বই টানা এই কয়েক বছর আসেনি, লাস্ট এসেছে এই বই মেলায়, গত বই মেলায়। তার মানে যে কারণে আমি সাংবাদিকতা এসেছিলাম, ঠিক সেই জায়গার কারণে আমি কিন্তু লেখালেখিতে আর রেগুলার হতে পারিনি। সেখান থেকে আমি ছিটকে চলে গেছি বাস্তবতার কারণে। আর টেলিভিশন মিডিয়া এমন যে সবসময় আপনার, আর সাংবাদিকতাটাই যে দৌড়ের উপর থাকা। আর টিভিতে যখন আপনি কাজ করবেন, রিপোর্টিংয়ে যখন থাকবেন, তখন দেখবেন যে আপনার সশরীরে, টেলিভিশন রিপোর্টিংয়ের ক্ষেত্রে সশরীরে সেখানে হাজির থাকতে হবে। পত্রিকায় হলে আপনি ফোন করে খোঁজ নিতে পারেন, কারো কাছ থেকে জেনে করতে পারেন, টিভি দেখে, রেডিওতে শুনে আপনি 2-4 লাইন লিখতে পারবেন। কিন্তু টিভিতে যখন আপনি নির্দিষ্ট একটা অ্যাসাইনমেন্টে থাকবেন, সেখানে মাস্ট আপনার ক্যামেরার সহ উপস্থিত থাকতে হবে। এই কারণে সময়টা পাওয়া কঠিন হয়ে যায়। আচ্ছা, আমি মাঝখানে একটু দর্শকদের বলতে চাই যে আপনার যে লেখালেখির জায়গাটা, কতগুলো বই আছে, সেগুলো কিন্তু রকমারি.com থেকে চাইলে দর্শকরা পেয়ে যেতে পারেন। আমি আপনি লিখতে চাচ্ছেন পত্রিকায়, কিন্তু যুক্ত হয়ে যাচ্ছেন টেলিভিশনে, সেটা জানবো। কিন্তু তার আগে আমি একটু সাংবাদিকতা বিষয়ের পড়াশোনাটা জানতে চাই, কারণ আমি নিজে একজন সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী এখনো। এছাড়াও এই মুহূর্তে কিন্তু সাংবাদিকতা বিভাগ নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় আপনার অভিভাবকদের মাঝেও, যে আসলে সাংবাদিকতা মানেই কি শুধুমাত্র টেলিভিশন কিংবা পত্রিকায় কাজ করা, অথচ আপনি বলছেন লেখালেখির সঙ্গে যুক্ত। তো মানে সাংবাদিকতা বিভাগটাকে আসলে আপনি কিভাবে দেখেছিলেন সে সময়, আপনার পড়াশোনার জায়গা? আসলে আমি যেভাবে দেখেছিলাম সেটা হচ্ছে, তো আমি বললামই যে আমি সাংবাদিকতায় যুক্ত হব সে কারণে ভর্তি হওয়ার পরে 1 বছর পরে আমি যখন 2005 সালের শুরুতে আমি পত্রিকা একটা বার্তা সংস্থার সাথে যুক্ত হই, তারপরে 6 মাস পরেই ভোরের কাগজের সাথে যুক্ত হই। আমার ভীষণ আলাদা, কিন্তু আমি দেখেছি যে আমার সাথে যারা ভর্তি হয়েছে, আমাদের সিট হচ্ছে 45টা, এরকম স্বপ্ন হয়তো 5 জনের ছিল যে তারা সাংবাদিক হবে। আচ্ছা, হ্যাঁ, আর বাকি চললে এখন গুনলে হয়তো 5 জনের বেশি হবে আমাদের ডিপার্টমেন্ট থেকে। আমার ইয়ে থেকে হয়তো 8 জন হয়তো সাংবাদিকতায় আছে, আর বাকি 37 জন তারা অন্য কোনো চাকরি করছে। তার মানে তাদের হয়তো কিভাবে এখানে আসে, দেখা যাচ্ছে যে আগে তো ওই যে একসাথে সব সাবজেক্টে বিভিন্ন অন্য কোনো সাবজেক্টে হচ্ছে না, ভর্তি হয়ে গেছে এটাতে, এইরকমও কেউ আছে যে সাংবাদিকতায় পড়ার কোনো ইচ্ছা নাই, কিন্তু যেহেতু অন্য কোনো সাবজেক্টে চান্স হয়নি, হয়ে গেছে। অনেকের আবার আছে যে এইটাতেই পড়বে, এটাই ইচ্ছা। তবে যেই বিষয়টা নিয়ে বিতর্ক হয় সবচেয়ে বেশি, যে আমি সাংবাদিকতার স্টুডেন্ট আর উনি সাংবাদিকতার না, উনি সাংবাদিক হিসেবে তো আমার মতো হবে না, বা এরকম একটা ভাব থাকে, এটা কিন্তু একেবারেই অমূলক। এটা কার জন্য ইফেক্টিভ আমি বলি, আমি যে বললাম না যে 5-6 জনের হয়তো সাংবাদিকতা করার ইচ্ছা ছিল, এই 5-6 জনের জন্য এই সাবজেক্টটা তার উপকারে আসবে।
আর যারা সাংবাদিকতা করতে চায় না বা সাংবাদিকতার ওই ইচ্ছাটা যাদের ভিতর নেই বা সাংবাদিকতা করার জন্য একটা ন্যাক থাকে কিন্তু মানুষের মধ্যে, যে সেটা সেটা সাংবাদিকতায় না পড়েও দেখেন যে দারুণ দারুণ স্টোরি লিখছে, সেই মানুষটাকে যদি সাংবাদিকতায় পড়তো এটা তার জন্য আরো উপকার হতো। কিন্তু যার ভিতরে এই জিনিসটা নাই, তাকে সাংবাদিকতায় পড়িয়ে তাকে আবার ওই যে যারা সাংবাদিকতায় পড়েনি ভালো লিখছে তার সাথে কম্পেয়ার করার কোনো মানে হয় না। কারণ সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতা বিষয়ে পড়ার কোনো দরকার আছে বলে আমার কাছে মনে হয় না। এখান থেকে হ্যাঁ তাদের জন্যই দরকার আছে, যারা সাংবাদিকতা করতে চায় তারা এখান থেকে জানতে হবে কোন বই কে লিখছে, কোন সাংবাদিক কি বলছে। আসলে বাস্তবে কিন্তু এই বিষয়গুলার ওই যে কিছু গণমাধ্যমের যে সারা বিশ্বব্যাপী পরিচিত কিছু মানুষের বই, তাদের বই পড়া, তাদের চিন্তাভাবনা গণমাধ্যম সম্পর্কে, গণমাধ্যমের প্রভাব সম্পর্কে, কমিউনিকেশন সম্পর্কে, এগুলো কিন্তু বাস্তব সাংবাদিকতার প্রয়োগ কিন্তু খুবই কম। আসল বিষয় হচ্ছে যে একজন মানুষের মধ্যে যদি ক্রিয়েটিভিটি থাকে, সাংবাদিকতার যদি ওই ধরনের ধাঁচ যদি তার মধ্যে থাকে, সে যদি সাংবাদিকতা বিভাগে ভর্তি হয় বা তিনি সাংবাদিকতা বিভাগে ভর্তি হয়ে থাকেন, তাহলে এটি তার জন্য একই মানের যদি অন্য কেউ আরেকজন থাকে তার চেয়ে ভালো করবে। কারণ এই বিষয়ে উনি ভালো কিছু জেনে এসেছেন। একই মেধা সম্পন্ন দুইজন ব্যক্তি, একজন সাংবাদিকতায় পড়েছেন, বা একই ধাঁচ সম্পন্ন দুইজন ব্যক্তি, একজন সাংবাদিকতায় পড়েছেন, একজন পড়েননি, তাহলে যিনি পড়েছেন তিনি এই বিষয়ে একটু বেশি জানবেন, এটাই স্বাভাবিক। একদমই। আমি সাংবাদিকতার সঙ্গে আপনার জড়িত বেশ কিছুদিন ছিলেন, আপনি বেসরকারি সাংবাদিকতার সঙ্গে ছিলেন, কিন্তু সবচেয়ে বড় যেই জায়গাটা সেটা হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় ছুটে গেছেন, যেটা আপনি একদম শুরুতে বলছিলেন। আমি সাংবাদিকতার সঙ্গে এই পেশাটার বা পেশাগত দ্বন্দ্ব আছে কিনা সেটা জিজ্ঞেস করব। তার আগে জানতে চাই যে আপনার প্রথম মাথায় এলো কেন যে আসলে আপনার বিভিন্ন জায়গায় ছুটে যেতে হবে, বিভিন্ন ঐতিহাসিক জায়গায়, মানে প্রথম গল্পটা শুনতে চাই যে কখন। আসলে এইগুলো তো আমাকে তো ছোটবেলা থেকেই টানে। মানে একটা জিনিস কি ভাইয়া, মানে আমাদের না সবারই ইচ্ছে ছুটে যাওয়ার, কিন্তু আমরা কিন্তু করছি না। আচ্ছা, সেটাই সেই জায়গা থেকে আর কি। সেটা হচ্ছে একেবারে সহজ ভাষায় যদি বলি, পেটের টানে, পেটের দায়ে, বা নিজের সিকিউরিটি, নিজের জীবনের ভবিষ্যৎটা নিশ্চিত করার জন্য। কেন? বিষয়টা হচ্ছে এরকম, আমাদের এই যে প্রাইভেট সেক্টর যেটি গড়ে উঠেছে, বেসরকারি টেলিভিশন বলি আর যাই বলি, কর্পোরেট যে ব্যবস্থাটা, সেটা কিন্তু যত দিন যায়, যত বেতন বাড়ে, তত কিন্তু তার চাকরি যাওয়ার ঝুঁকিটা বাড়ে। এই ঝুঁকিটা বাড়তেই থাকে, এবং যত বেশি বেতনে যার চাকরি চলে যাবে, তত পসিবিলিটি কম পরবর্তীতে তার কোথাও চাকরি পাওয়া। আমার যত প্রমোশন হচ্ছিল, যত বেতন বাড়ছিল, আমার মধ্যে টেনশন বাড়ছিল যে আমাকে আর কতদিন রাখবে এই বেতন দিয়ে তারা। হ্যাঁ, কারণ আমি যে বেতন পাচ্ছিলাম, দেখা যাচ্ছে ওই বেতন দিয়ে আরো 5-6 জন একবারে তারা নিয়োগ দিতে পারে এখানে। একটা সময় যে মনে করতে পারে বা মনে করেই কর্পোরেট হাউসগুলো যে এর বেতন অনেক বেশি হয়ে গেছে, এটার বাদ দেওয়া দরকার এখন। এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটছে, এবং চারিদিকে ঘটছে দেখেই আমার মাথার মধ্যে কাজ করছিলাম কি করব। আমার কলিগদের সঙ্গে আলাপ করতাম যে একটা কিছু করা যায় না, কলিগদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের চিন্তা করলাম, একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা করলাম, যে একটা রেস্টুরেন্ট দিই, খাবার বিক্রি করি। কখনো চিন্তা করলাম না বাইরে থেকে কোনো প্রোডাক্ট নিয়ে এসে বিক্রি করি, সেটা দিয়ে আমি চাচ্ছি যে অর্থের আরেকটা বিকল্প সোর্স তৈরি করা। তাহলে আর এটা নিয়ে আমার টেনশন থাকবে না, যদি কখনো এই চাকরিটা আমার চলে যায়, হ্যাঁ তাহলে সমস্যা নেই, আরেকটা দিয়ে আমি টিকে থাকবো। কি করব, ব্যবসা বাণিজ্য কোনোটা যেতে পারলাম না। হঠাৎ আমার মনে হলো যে আমি ঠিক আছে, কিছু ইউটিউব কন্টেন্ট দেখলাম, আরে আমি তো আমি তো কাজই করছি দীর্ঘদিন ধরে টেলিভিশন মিডিয়ায়, আর এইগুলো তো আমার জানা জিনিস, তাহলে কেন না আমি নিজের পছন্দের বিষয়গুলো আমি এখানে কাজ করলে তো এই সাইডটা আমি চেষ্টা করতে পারি। সেই জায়গা থেকে মনে হলো যে ঠিক আছে, তাহলে আমি কাজ করি, ইউটিউবিংটা শুরু করি। এখন কি নিয়ে কাজ করব বা কী ধরনের কন্টেন্ট কিভাবে হবে, সেটা দেখার জন্য টানা 2 মাসের মতো আমি শুধুমাত্র কন্টেন্ট দেখেছেন, কিছু বানাইনি। বিভিন্ন মানুষের কন্টেন্ট, হয়তো ভোর হয়ে গেছে সন্ধ্যা থেকে দেখতে দেখতে, সারা রাতই আমি দেখেছি। এইরকম টানা 2 মাস আমি দেখছি। দেখার পরে আমি কন্টেন্ট সম্পর্কে, ইউটিউবের ট্রেন্ড সম্পর্কে বুঝলাম যে ইউটিউব কোনগুলো বিষয়কে ইউটিউব প্রাধান্য দেয়, বা মানুষ কোনগুলো বিষয়ের প্রতি আগ্রহী, আর কোন বিষয় আছে কোন বিষয় নাই। কোনটা আপনার সিলেক্ট করতে হবে যে কোন বিষয়ে মানুষের আগ্রহ বেশি। কিছু ট্রাভেল ইউটিউবার যারা আছেন, তারা নিজের থেকে করছেন, কিন্তু তারা একটা ঐতিহাসিক জায়গায় যাচ্ছেন, কিন্তু ওই জায়গা সম্পর্কে ডিটেইল কিছু বলছেন না। হাই গাইস, দেখুন কেমন সুন্দর একটা বিল্ডিং,
বলে চলে আসলেন, কিন্তু ওই জায়গার যে পুরো ইতিহাসের ভিতরে যে ঢোকা, জাস্ট নিজেকে দেখে আসলেন, 2-4 জন দেখা করতে আসছে, আমার সাথে দেখা করতে আসছে, এই যে হাই কেমন আছেন, এই ভালো, এই সেই, চলে আসলাম। আমি তখন অনুভব করলাম যে এই ইতিহাসগুলো মানুষ তো জানতে চাইতে পারে। আমি কনফিউজ ছিলাম যে আসলে মানুষ ইতিহাসের প্রতি কতটা আগ্রহী হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা তারপরেও আমি আমাকে আমার কলিগরাও এর আগেও আমি বিভিন্ন জায়গায় বলেছি যে আমার কিছু কলিগও বলেছিলেন যে ইতিহাস মানুষ দেখবে না, আপনি ইতিহাস কে একটু দেখবে? বোরিং টাইপ। হ্যাঁ, ইতিহাস মানুষ দেখবে না। ঠিক আছে, না দেখুন, চেষ্টাটা করি। কিন্তু যেহেতু এই জায়গায় মানুষ কাজ করেনি, সেইভাবে আমি এই জায়গা নিয়ে আমি একটু ভালো করে আমার যতটুকু পারি, ভালো বা মন্দ আমি জানি না, সেই জায়গায় আমার সেই সামর্থ্য নিয়ে আমি কাজ করতে চাই। তারপরেই আমি সিলেক্ট করলাম যে ঠিক আছে, আমি ইতিহাস নিয়ে কাজ করব। আর আমি দেখলাম যে ততদিনে বাংলাদেশে ঢাকায় বসবাস করছেন মির্জাফরের সিরাজউদ্দৌলার বংশধর আব্বাসউদ্দৌলা, তার একটা নিউজ আমি দেখেছি। দেখার পরে আমার মাথায় ক্লিক করলো, আচ্ছা, দুইটা ক্যারেক্টার হচ্ছে খুবই মানুষের কাছে পরিচিত। একটা হচ্ছে সিরাজউদ্দৌলা, একটা হচ্ছে মির্জাফর। কথায় কথায় মানুষ মির্জাফরের কথা নিয়ে আসে যে মির্জাফরে গিয়ে করলো তুই একটা মির্জাফর। তো সিরাজউদ্দৌলার হলো, তাহলে মির্জাফরের বংশধরদের কি অবস্থা, কোথায় তারা? এটা নিয়ে গুগলে সার্চ করলাম, ইউটিউবে দেখলাম, কোথাও কিছু নেই। তখন আমি চিন্তা করলাম যে আমি মির্জাফরের বংশধরকে খুঁজে বের করবো। আমি তখন সিদ্ধান্ত নিলাম এবার আমি ভারতে যাব এবং মুর্শিদাবাদে যাব এবং মির্জাফরের বংশধরকে খুঁজতে যাব। তখন আমি জানি না কেউ আছে কি নাই আদৌ। সেই জায়গা থেকে অনিশ্চিত ভাবে যাত্রা করেছেন? অনিশ্চিত, আমি জানতামই না যে তারা আছে কি নেই বা কোথায় থাকে, জানতামই না। যখন এই প্ল্যানিং করলাম, আমার কলিগ দু একজন শুনে বললেন যে নেভার, এগুলা মানুষ কত জায়গায় যায়, আপনি মুর্শিদাবাদ যাবেন ইন্ডিয়ায় টাকা খরচ করে, আপনি কত কাশ্মীর আছে, এই আছে, সে আছে, কত জায়গা আছে, আপনি সেসব জায়গায় যান, মুর্শিদাবাদ কেন যাবেন? অনেকে হাসি ঠাট্টাও করছে এরকম। আর তারপর আমি ঠিক আছে, আমি যাব। আমি তো ঈদের তো আমি তো যেহেতু টেলিভিশনে কাজ করি, আমাদের তো ছুটি খুবই মানে রেয়ার ব্যাপার। আর আমি কুরবানির ঈদেই বাসায় যেতাম। বছরে একবারই বাবা মার সাথে দেখা হতো গ্রামে গিয়ে, সেটা হচ্ছে কুরবানির ঈদে। আর আমাদেরকে 2 ঈদের মধ্যে এক ঈদ কাটাতে হতো অফিসে সবসময়, কারণ একদল ঈদে যায়, একদল কাজ করে, টেলিভিশন তো বন্ধ থাকে না। আর আমি ছুটিটা নিতাম কুরবানির ঈদে। তো কুরবানির ঈদেই যাবো, সে 2019 সালের। সেবার আর বাবা মার সাথে দেখা হবে না, কারণ ওই বছর গোটাটাই তো আমি কুরবানির ঈদেই যাই। ওই ছুটিটা আমি, মানে আপনি আপনার বছরের একমাত্র ছুটিটা কাজে লাগালেন অনিশ্চিত একটা যাত্রার জন্য। ওই যাত্রার জন্য। তো ঈদের আগের দিন আমি চলে গেলাম কলকাতা থেকে মুর্শিদাবাদ গেলাম। যে হোটেলে উঠলাম, সেই হোটেলের আমি বিভিন্ন জায়গায় যখন জিজ্ঞেস করি, মানুষ অন্যভাবে তাকায় যে মির্জাফরের বংশধর, তখন আর জিজ্ঞেস করতেও ভয় লাগছিল, তারা জিজ্ঞেস করবো কারে করবো না, এইরকম করছে কেন, কারণ বুঝলাম না, বলতে চায় না বা অন্যরকম সংকোচ করে। তো যে হোটেলে, ওই হোটেলের একজন হচ্ছে মালিক, মানে বৃদ্ধ মানুষ, ফর্সা করে, খুব সুন্দর মানুষ এবং খুব সুন্দর কথা বলেন। তো ওনাকে আমি অ্যাপ্রোচ করলাম যে আপনি কি, ওনার নাম সলিল ঘোষ, উনি মুর্শিদাবাদের একজন কবি, তার ইন্টারভিউ আমার ভিডিওতে আছে। তো ওনাকে বললাম যে এই মুর্শিদাবাদে এসেছি, আমি একটু কথা বলতে চাই, আমি ইতিহাস নিয়ে কাজ করছি, যদি মির্জাফরের বংশধর কেউ থাকে আপনি একটু আমাকে হেল্প করতে পারবেন কিনা, আছেন না কিনা? বলছে আমার বন্ধু। আমার বন্ধু। তো কোথায়? বলছে ওই যে আমার ওনার রেস্ট হাউস যেটা, ওখান থেকে হয়তো 200 মিটার হবে এরকম। ওখানে হাজারদুয়ারি প্যালেসের পাশেই তার বাসা। তো দেখেন, আপনি যখন কোনো কিছু নিয়ে চেষ্টা করবেন বা একটা কিছু বের করার মধ্যে থাকবেন, একটা কাজের মধ্যে লিপ্ত থাকবেন, ইচ্ছা থাকবে যে এই বিষয় নিয়ে কাজ করবো, মনে হয় আপনাকে সৃষ্টিকর্তাও সেই জায়গায় হেল্প করবে। আমাকে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু একবারে এমন একজন মানুষের কাছে নিয়ে গেছেন যিনি তার বাল্য বন্ধু যুক্ত, রাইট। তিনি আমাকে বাড়ির ঠিকানা দিলেন, গেলাম এবং বিভিন্ন ঘটনা ঘটলো এবং সেটাই একটা বিরাট ঘটনা হয়ে গেল। আমি যখন ওই ভিডিওটা আপলোড করলাম, ওটা বিরাট ভাইরাল, অনেক বিতর্কিত হয়েছে, অনেকে প্রশ্ন করেছেন কেন আমি এভাবে ভিডিও করলাম। সে সব কিছু বাইরে আমি একটা জিনিস তুলে ধরতে পেরেছি এবং সেটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলকে একটা বড় পর্যায়ে নিয়ে গেছে এক ধাক্কায়, ওই একটা কন্টেন্ট দিয়ে। পরবর্তীগুলো ওইটার ধারাবাহিকতায় ভালো করেছে আর কি। আমি আপনাদের কি এই গল্পগুলো শুনবো, কিন্তু সাংবাদিকতার বা আপনার পেশার জায়গা থেকে শেষ প্রশ্ন এটা আমার, সেটা হচ্ছে আপনার পেশাগত জায়গায় তখনও কিন্তু আপনি বেসরকারি টেলিভিশনে যুক্ত, তখন কি কোনো দ্বন্দ্ব তৈরি করতো কিনা একই সাথে? আসলে আমি বরাবরই আমার পেশার প্রতি খুবই সিনসিয়ার ছিলাম। আমি একটা দরিদ্র ফ্যামিলি, দরিদ্রই বলা যায়, কারণ মিডল ক্লাস বললেও মনে হয় সেটা অনেক বড় হয়। আমার বাবা স্কুল শিক্ষকের বেতন আর কতই হয়। আমি গ্রামে মানুষ হয়েছি,
আমাদের যৌথ ফ্যামিলি ছিল, আমার বাবাই সবচেয়ে বড়, আমার বাবারা 5 ভাই, যৌথ ফ্যামিলির প্রধান আমার বাবা ছিলেন, সব কিছু তাকে দেখতে হতো। হ্যাঁ, আমার চাচারাও এখন প্রতিষ্ঠিত, কিন্তু সেই জায়গা থেকে আমি কখনোই চাইনি যে আমার আমার চাকরিতে অন্তত বিন্দুমাত্র কোনো ফাঁক থাক। আমি যাতে আমার কোনো দিনও যাতে কেউ কখনো প্রশ্ন না তুলতে পারে যে সালাউদ্দিন সুমন এই জায়গাতে মানে গাফিলতি করেছে বা এখানে ফাঁকি দিয়েছে। আমি আজ যতদিন চাকরি করেছি আমার সারা জীবনে এই জায়গাটা মেনটেন করার চেষ্টা করেছি। চাকরি যখন করবো না কিন্তু যখন করবো আমি 100% দিয়ে করবো। সেই জায়গায় আমি যখন কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছি, এই যে ইতিহাস বেছে নেওয়ার এটাও একটা বড় কারণ যে আমি পলিটিক্যাল রিপোর্টিং করতাম সময় টিভিতে। আর এটা হচ্ছে ঠিক আলাদা ট্র্যাক, যেই কাজ আমি আমার টিভিতে কখনোই করি না। এটা আমার সাথে কোনোভাবেই কন্ট্রাডিক্ট করবে না যে আমি যেই কাজটা আমি টিভিতে করছি সেই কাজটাই যে আমার পার্সোনাল ইউটিউবে করছি। আর এই ধরনের কাজ আমি কেন, আমাদের সময় টিভি কেন, কোনো টিভিতেই কেউ ইতিহাস নিয়ে এই ধরনের কাজ করে না। তো সেই জায়গায় এটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হওয়ার কথা নয়। আরেকটা বিষয় হচ্ছে যে কোনটা নিয়ে দ্বন্দ্ব তৈরি হতে পারে, আমি কি অফিসের সময়কে ওই দিকে দিচ্ছি কিনা, আমার ওইটার কারণে অফিস ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এটা কিন্তু একটা বড় বিষয়। অবশ্যই সেই জায়গাকে খেয়াল রেখে আমি একেবারে বুকে হাত দিয়ে বলছি, আমার ডে অফ এবং ছুটি ছাড়া আমি 1 সেকেন্ডের রেকর্ডও কোনোদিন করিনি। 1 সেকেন্ডের রেকর্ডও আমার পার্সোনাল করিনি। সময় টিভিতে 70 জনের মতো ক্যামেরা পার্সন আছে, ঘুরে ফিরে এক একদিন এক একজনের সাথে অ্যাসাইনমেন্টে গেছি, বিভিন্ন জায়গায় বাইরে ট্যুরে গেছি। এই কথাটা বলছে এই কারণে তারাও হয়তো শুনবেন, কেউ ভিডিও দেখবেন, তারা মিলিয়ে নেবেন, রিচেক করতে পারেন। আমি কোনোদিনও বাইরে গিয়ে 1 সেকেন্ডের জন্য কোনো রেকর্ডিংয়ের কাজ করিনি। ইভেন ধরেন যে আমার সকালে অফিস, আমার বিকেলে হয়তো অফিস শেষ হয়ে গেছে, ওই দিনও আমি শ্যুট করিনি। হ্যাঁ, কোন কাজটা করেছি, বাসায় আসার পরে আমি বললাম না শুধু ডে অফ এবং ছুটি নিয়ে আমি কাজ করেছি, এই যে কাজগুলো ডে অফের দিন করে রাখতাম সেগুলো হয়তো বাসায় এসে আমি এডিট করতাম। আমি কোনোদিনও আমার ছুটির দিন ছাড়া কোনোদিনও শুটিং করিনি। আমি চেয়েছি কোনোভাবেই যাতে দ্বন্দ্ব তৈরি না হয়, কিন্তু আমি যতই না চাই কিছু না কিছু সমস্যা তৈরি হয়। আমার যখন 2 জায়গা থেকে ইনকাম হচ্ছে, হয়তো সব মানুষ কিন্তু সবসময় আপনাকে এটা ভালোভাবে নাও দেখতে পারেন। একটা সময় আমার অফিসের যিনি সিইও ব্যবস্থাপনা পরিচালক, যিনি ভরা মিটিংয়ে বললেন যে সালাউদ্দিন সুমন যে কন্টেন্ট তৈরি সেই কন্টেন্টগুলো আমাদের অফিসের সাথে কোনোভাবেই দ্বান্দ্বিক নয়, এই ধরনের কন্টেন্ট কেউ তৈরি করলে আমাদের কোনো সমস্যা নেই। ঠিক তার 2 মাস পরে তার স্বাক্ষরেই, উনি অনেক সম্মানিত ব্যক্তি, আমি তাকে এখন পর্যন্ত অনেক শ্রদ্ধা করি, ভালো মানুষ, কিন্তু যে কোনো কারণেই হোক তিনি আবার নোটিশ দিলেন যে রিপোর্টিংয়ের পাশাপাশি বা এই অফিসে চাকরি করাকালীন অবস্থায় কেউ ইউটিউব কন্টেন্ট তৈরি করতে পারবে না, হয় এটা করতে হবে না হলে ওইটা করতে হবে, দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে। তো আমি গিয়ে তাকে বললাম যে আপনার সাথে আমি অনেক দিন কাজ করেছি, আপনি আমাকে সুযোগ দিয়েছেন, এর জন্য আপনার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এবার আমি চলে যেতে চাই, আমি ইউটিউবটাই করতে চাই। মানে আপনি বেছে নিলেন? আমি বেছে নিলাম ইউটিউবিংকেই, কারণ আমাকে ওই ধরনের ইঙ্গিত মানে কি, সরাসরি তো নোটিশ দেওয়া হয়েছে, সেই কারণে আমি ওয়েট করলাম যে নোটিসে কোনো চেঞ্জ আসে কিনা, তারা কিছু বলে কিনা। 15 দিনের মতো ওয়েট করলাম। আমি এই সময়ের মধ্যে কোনো কন্টেন্ট আপলোডও দিচ্ছিলাম না, আর কন্টেন্ট যখন আপলোড দিব না তখন রিস্ক কমে যাবে, র্যাঙ্কিংটা পড়ে যাবে, তো এটা আমার চ্যানেলটা ধীরে ধীরে আরও ক্ষতিগ্রস্তের দিকে যাচ্ছে। আমি গিয়ে বললাম যে আমার তো এইরকম অবস্থা, তখন হচ্ছে জুলাই মাস, সম্ভবত জুলাই মাসের 14 তারিখ, ওই দিন আমি যেদিন দেখা করতে গিয়েছি, বলেছি যে আমি আসলে এই মাসটাই থাকবো, পরের মাসের থেকে আমি আর থাকবো না, পরের মাস থেকে আমি ইউটিউবটাই করব। এই মাসটা যেহেতু ভাঙা মাস, এই মাসে আমি এই মাস পুরোটা করে যেতে চাই, কিন্তু একটা রিকোয়েস্ট যে এই মাসে আমি শুধু আমার ভিডিওগুলো আপলোড দেবো, এই পারমিশন চাই। সেই পারমিশন আমাকে দেওয়া হয়নি। বলছে ভিডিও আপলোড দিলে, যখন বলছে তুমি এখানে যতদিন খুশি চাকরি করতে পারো, তোমার কাজ নিয়ে কারো কোনো সংশয় নাই, আমরা তোমাকে অনেক সত্যি পছন্দ করেন, তারা সবাই আমাকে খুবই পছন্দ করেন, কিন্তু তুমি যদি এখানে যতদিন থাকবা ততদিন তুমি ভিডিও আপলোড দিও না, এটা তো অন্যরাও করতে পারে, এটা সবার জন্যই প্রযোজ্য। আমি সাথে সাথেই লিখে সাথে রিজাইন করে বাসায় এসেই ভিডিও আপলোড দিয়েছি। আপনি তো চাকরিটাও বেছে নিতে পারতেন, এটা তো সবচেয়ে বেশি সহজ ছিল না আপনার জন্য? কারণ না, আমি যখন আমি চাকরিটা ছেড়েছি, চাকরি ছাড়ার সাহসটাই দিয়েছে আমার এই ইউটিউব। কারণ আমি ওখানে সময় টিভিতে খুব ভালো বেতন পেতাম, আমি আমি সম্মানই পেতাম, যে পদে আমি
শেষ পর্যন্ত চাকরি করেছি সেটা হচ্ছে স্পেশাল করেসপন্ডেন্ট। এটার জন্য আলাদা সম্মানীয় দেওয়া হতো, হ্যাঁ, যেমন হিসেবে দেওয়া হতো। তো সেই জায়গা থেকে এই চাকরিটা ছাড়া অনেকের কাছে মানে অবাক করা বিষয়, অফিসের অনেকেই অবাক হয়েছেন যে আমি কেন এই সিদ্ধান্ত নিচ্ছি, কিন্তু আমার ভবিষ্যৎটা আমি দেখেছি। কারণ আমি দেখছি যে যখন আমি ওখানে যা স্যালারি পেতাম তার চেয়ে অন্তত 2-3 গুণ বেশি আমি এদিক থেকে অন্য দিক থেকে আসতো আমার ইউটিউব থেকে। আর যদি আমি চাকরিটা না করি তাহলে সেটা বেড়ে আরও, আমি সপ্তাহে 1 দিন কাজ করে যা ইনকাম করছি আমি হিসাব করে ফেলছি। আর যদি আমি সপ্তাহে 7 দিনই একই কাজ করি তাহলে আমার ইনকামটা কোন পর্যায়ে যাবে? ঠিক আছে, আমি সেই সিদ্ধান্তটা আমি নিয়ে ফেললাম এবং সেটা বাস্তবায়ন করি। আরেকটি মজার বিষয় বলি, ঠিক যে কারণে আমাকে সময় টিভি ছাড়তে হলো, আমি এখানে প্রায় 11 বছর কাজ করেছি। সেখানে আমার অনেক ঘাম শ্রম অনেক কিছু আছে। সেই সময় টিভিতে অনেক কাজ করেছি আমি সেখানে। জানি না এটা তারা কিভাবে দেখেন, হয়তো আমি জানি যে তারা ভালোভাবেই দেখেন। আজ পর্যন্ত কোনোদিন আমার সম্পর্কে তারা কখনোই নেগেটিভ কমেন্ট করেনি এবং তাদেরকেও আমি বললাম যে তারা যদিও এই সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু তাদের প্রতি আমার পূর্ণ রেসপেক্ট আছে এখন পর্যন্ত। যে কারণে আমার সময় টিভি ছাড়তে হয়েছে ঠিক একই কারণে আমার বিবিসিতে জয়েন করার সুযোগ হয়েছে। কারণ তারা আমাকে প্রাথমিক বিবেচনাতেই নিয়েছিলেন। আমি বিবিসিতে এর আগে পরীক্ষা দিয়েছিলাম, তাদের শেষ পর্যন্ত গিয়েছিলাম, ইন্টারভিউ পর্যন্ত। যে সেইখান থেকে কিছুটা তারা আমার সম্পর্কে হয়তো জেনেছেন। পরবর্তীতে যে আমাকে নিয়োগ দিয়েছেন তা আমার ইউটিউব প্রোফাইলটা দেখে যে আমি কী ধরনের কন্টেন্ট তৈরি করি সব কিছু দেখে ওইটা একটা বড় ভূমিকা পালন করেছে আমার পরবর্তীতে আমার সেখানে জয়েন করার ক্ষেত্রে। দেখুন, একটা জায়গায় আমাকে ইউটিউবে কাজ করি, সে কারণে সেখান থেকে আমাকে ধরুন যে বাদ দেয় হচ্ছে, আমি যদিও ছেড়ে এসেছি। তো আরেকটা জায়গায় তারা ঠিক একই জিনিস দেখে বলছে এই ছেলেটাকে আমার দরকার এই কাজের জন্য। ইভেন তারা এখনো আমাকে সবসময় বলছেন, হ্যাঁ। তো তারা আমাকে কখনোই বিবিসিতে কাজ করার সময় একটা দিনের জন্য তারা কোনো দিনও বলেননি যে আমি ইউটিউবে সময় দিচ্ছি। তারা আমাকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছেন। সপ্তাহে আমার একটা রিপোর্ট করতে হতো, সেইখানে আমি অফিসে যাচ্ছি কি না যাচ্ছি তারা আমাকে কোনো দিনও এইসব বিষয় নিয়ে কখনোই মাথা কামায়নি। আমাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হতো, সব কিছু বুঝিয়ে দেওয়া হতো, আমি আমার কাজটা তাদেরকে বুঝিয়ে দিতাম। দ্যাটস অল। এবং আমারও সততা আছে যে আমি যতদিন, আগেই বলেছি, যতদিন চাকরি করবো আমি 100% করব। আমি নিজের কাজ করব, ঠিক আছে, কিন্তু আমি যখন কাজ চাকরি করব না তখন আলাদা বিষয়। কিন্তু আমি যেহেতু তারা আমাকে চাকরি দিয়েছেন, আমার কাজটা তাদের কাজের জন্য আমি 100%ই দিব এবং সেই আস্থাটা তাদের আমার উপরে হয়তো ছিল, সে কারণে তারা কখনোই কিছু বলেননি। এবং সমান তালে আমি ইউটিউবিংও করে গেছি এবং সেখানে চাকরিও করে গেছি। ভাইয়া, মাঝখানে আমি জাস্ট একটা ছোট প্রশ্ন করব যে আপনি যেই জায়গাগুলোতে যান, আপনি অনেক জায়গাগুলোতে গিয়েছেন, সেগুলো আসলে আগে ঠিক করেন কিভাবে? আসলে ঠিক করি এটার ঐতিহাসিক গুরুত্ব, তারপরে এটার যদি কোনো মানুষের যদি আগ্রহ থাকে সেই জায়গা নিয়ে চিন্তা করি মানুষ এই জায়গাগুলো কিভাবে দেখছেন, ঐতিহ্যগত দিক যদি কোনো কিছু থেকে থাকে, বা আমি হয়তো কোনো পত্রিকা পড়ছি বা গুগলে বা ইউটিউবে যাই হোক কোথাও দেখছি, দেখে মনে হলো যে এই জায়গা তো অনেক ভালো, আমি নিজেও যেতে পারি। আবার অনেক ক্ষেত্রে অনেকে ফোন করেন, মেইল করেন, এই অমুক জায়গায় এই আছে সেই আছে, ভাই আসেন। হ্যাঁ, সেইভাবেও আমি কিন্তু এই জায়গাগুলো, যেমন আমি একটু শুনতে চাই যে ভবিষ্যতে আপনার যাওয়ার পরিকল্পনা কোথায় আছে, এই মুহূর্তে আপনার মাথায় ঘুরছে এরকম 2-3টা জায়গা যদি নাম বলেন। নাম বলছি না, তবে আচ্ছা, মানে ভবিষ্যতে হচ্ছে আমি এক বিশ্ব ঐতিহ্য তুলে ধরতে চাই। আমি তো বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য, বাংলাদেশের সবকিছুই তুলে ধরবো এবং আমার টার্গেট ভবিষ্যতে ধীরে ধীরে বিশ্ব ঐতিহ্য, বিভিন্ন দেশে যাব, বিভিন্ন দেশের কৃষ্টি কালচার বাংলাদেশি মানুষের জন্য, যেহেতু বাংলা ভাষায় আমি করি, বাংলাদেশি মানুষের জন্য সহজ করে তুলে ধরার চেষ্টা করবো, এই পরিকল্পনা আছে। আমি একদম শেষ মুহূর্তে আমরা কথা বলছি, কিন্তু আমার সবচেয়ে বেশি যে জায়গাটাকে আমাকে বেশি তাড়িত করে, যে আমি গত পরশু আমার মায়ের সঙ্গে আপনার ভিডিও দেখছিলাম যে আপনি সিরাজউদ্দৌলার ওখানে গিয়েছেন বা মির্জাফরের সঙ্গে কথা, মানে মির্জাফরের বংশধরের সঙ্গে কথা বলছেন, ওই জায়গাগুলোকে আসলে ওইখানে আপনি কিভাবে অনুভব করেন? কারণ আপনি একই সঙ্গে বর্তমানে দাঁড়িয়ে, আবার মনে হচ্ছে একই সঙ্গে 1000 বছর পেছনের একটা সময় দাঁড়িয়ে। আপনি আমাদের আয়োজনের আগেও বলছিলেন যে আপনি এক জায়গায় কান্না করে দিয়েছেন, সেটাও কাট করেছেন যেন মানুষ না দেখে। এটাই আগে বলি, আসলে আমি যখন সিরাজউদ্দৌলার কবরের কাছে গেলাম, আমার সাথে মানুষরা ছিলেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের একদিক ছিল, উনি একজনের সাথে কথা বলছিলেন আর আমি ক্যামেরায় বলছিলাম যে বন্ধুরা, এই যে সিরাজউদ্দৌলা কবরের সামনে আমি আবারও এসেছি। বলতে বলতে হঠাৎ আমি আবেগতাড়িত হয়ে যাই এবং আমি এক পর্যায়ে নিজের অজান্তে আবেগটা ধরে রাখতে না পেরে আমি কেঁদে ফেলি। সে
তারপরে কোনো রকমে ওই ইয়েটা শেষ করি। পরে যখন আমি এডিটে আসি, এডিটে আসার সময় আমি ওই জায়গাটা বাদ দিয়েছি। ওই জায়গাটা আমি আর দর্শকদের আমি দেখাইতে চাইনি যে আমার আবেগটা আমার মধ্যেই থাক। অনেকে এটা নিয়ে হয়তো নেতিবাচক মন্তব্য করতে পারেন, যে যাই হোক, সে কারণে আমি ওটা বাদ দিলাম। আসলে হয় কি, এসব জায়গায় গেলে অন্য কার কি হয় জানি না, আমি না খালি ওই সময়টা খুঁজতে থাকি যে এই সময় এখানে কি হতো তাহলে। মানে এই জিনিসটা মনে হয় আমার মধ্যে ভর করে, মানে এই আবেগটা কাজ করে, মানে প্রত্যেকটা জিনিস, যে এই জায়গাটা দেখছি আজ থেকে 200, 250, 300 বছর আগে এখানে মানুষ হাঁটাফেরা চলাফেরা করতো, এই সিঁড়িতে কেউ উঠতো, এই সিঁড়িতে কেউ নামতো, এদিক দিয়ে মানুষ যেত, এই পুকুর ঘাটে কেউ বসে থাকতো। সেই জিনিসগুলো কল্পনায় নিলে না অন্যরকম একটা ভিতরে একটা অনুভূতি কাজ করে, যেটাই মানে আবেগপ্রবণ করে দেয়। আমি যে জায়গায় যাই, যেসব জায়গায়, এই যে নগর কসবা গেলাম মুন্সিগঞ্জের, বাড়ি পড়ে আছে, অনেকগুলো বড় বড় বাড়ি পড়ে আছে, মানুষ নেই, তারা চলে গেছে। কেন চলে গেছে? একটা বাড়ি তো মানুষ রাজপ্রাসাদের মতো করে অনেকগুলো বাড়ি বানানো। এখানে ওই রকম একটা গ্রামের ভিতরেই, নবাবগঞ্জে আর কি, একটা গ্রামের মধ্যে প্রায় 50টার মতো রাজবাড়ি টাইপের জমিদারদের বাড়ি আছে। সেগুলো তো তারা নেই, তারা কেন চলে গেলেন? এই হাহাকার আমার ভিতরেও তৈরি হয় যে একটা বাড়ি তৈরি করে কেন তারা ফেলে চলে গেলেন। তাদের একটা বাড়ি ছেড়ে যাওয়ার যে মায়া, তারা এখন কি ভাবছেন? এগুলো মানুষজনের সঙ্গে আমার কথা হয়, কারণ যারা এইসব ছেড়ে ছুড়ে ওপারে চলে গেছেন, তারা অনেকে আমার সঙ্গে যোগাযোগও করেন। একটা দুঃখের কথা বলি আমি আপনাকে। নারায়ণগঞ্জে একজন আর বাড়ি ছিল, তার বাবারা জমিদার ছিলেন। তারা যখন এখান থেকে সেই বাড়িটা ছেড়ে চলে যান, ফতুল্লায় বাড়িটা ছেড়ে চলে যান, তখন তার বয়স হচ্ছে 13 বছর ছিল। তো তিনি তার বৌমার মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করেছেন। তার ছেলের বউ আমার ভিডিও দেখেন বা তাকে দেখানোর পরে বলছে, সুমনের সাথে আমার একটু যোগাযোগ করে দাও। তার বয়স অনেক 70-এর মতো বয়স, তিনি চাকরি করতেন ব্যাংকে, তিনি শয্যাশায়ী। তো ওনার বৌমা বললেন যে এরকম আমার শ্বশুর আছেন, তিনি একটু আপনার সঙ্গে কথা বলতে চান। তার বাড়ি তো ছিল ওইখানে, তারা জমিদার ছিলেন। তখন আমি বললাম তাহলে দেন আমি একটু কথা বলি। কথা বলতে লেগে ওনার কথা শুনে না, এই যে আমার মানে দাঁড়ায় গেছে দেখুন। তার কথাগুলো শুনে আমি কেঁদে ফেলছি। যে বলছে যে ওইখানে আমি যে, জানো বাবা, আমি যে ওই রুমে থাকতাম, আমি এখনো চোখ বন্ধ করলে ওই রুমের ছাদটা দেখি। আমারও ঘরের পাশে যে পুকুর, সেই পুকুরটা আমি যে হয়তো বয়স হয়ে গেছে, কোন দিন কি হয় জানি না, সেটা দেখতে পাই। সব কিছু, কিন্তু আমার সব কিছু ফেলে আমার চলে আসতে হয়েছে। আমি খুব অনুভব করি। তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি যদি ওইখানে গিয়ে আমাকে একটু ওই জায়গাটা একটু দেখাও, একটু ভিডিও করে। আমার জীবনে এইটাই আমার শেষ চাওয়া, আমার পৈতৃক ভিটা একটু আমি দেখতে চাই। বলছেন যে তাদের ওখানে বিশাল জায়গা ছিল, সেখানে ডালডা মিল ছিল নাকি বিশাল, বলছে সব তাদের জায়গায় ছিল, তারা জমিদার ছিলেন। তো তিনি যে জায়গায় আছেন, যে বর্ণনা ছিলাম, সেই জমিদারের তুলনায় কিন্তু তিনি ভালো হয়তো অতটা ছিলেন না। তিনি একটা ব্যাংকে চাকরি করতেন শুনেছি। যাই হোক, এটা নিয়ে আমি খুব উচ্ছ্বসিত ছিলাম যে তাকে যদি আমি দেখাইতে পারি আমি শান্তি পাবো। তিনি লোকেশন বলে দিয়েছিল অমুক বাড়ি, তার বাল্য বন্ধুদের কথা বলেছেন, যাও তো বেঁচে আছে কিনা, ওদের সঙ্গে যদি দেখা করে একটু কথা বলে দিতে পারো আমাকে। কি আবেগ! কিন্তু আমি একটু বিজি হয়ে গেলাম। মাস 2 পরে ফোন করলাম যে ঠিক আছে, আমি এখন ওখানে যাব। আমি ওনার যে বৌমা, তাকে লিখলাম যে দিদি, আমার তো সরি, আমার দেরি হয়ে গেল, আমি এখন যেতে চাই। তখন উনি রিপ্লাই দিলেন যে দাদা, সত্যিই দেরি হয়ে গেছে, উনি 1 সপ্তাহ আগে মারা গেছেন। আমার যে কি কষ্ট লেগেছে আমি জীবনে ভুলবো না। একটা মানুষ জীবনের শেষ ইচ্ছা ছিল তার যে বাড়ি, পৈতৃক বাড়ি, ছোটবেলায় যে বাড়িটা তিনি ফেলে রেখে গিয়েছিলেন, সেই বাড়িটা তিনি দেখতে চেয়েছিলেন আমার কাছে, আমি দেখাতে পারিনি। আমার এই আফসোস আমার কখনোই যাবে না। আমি কি ব্যস্ততা, যে ব্যস্ততার জন্য মানুষটিকে দেখাতে পারলাম না। আমি এই জায়গা থেকে আপনাকে একদমই শেষ প্রশ্নটা করব যে আপনি মৃত্যুকে অনুভব করছেন, মৃত্যুকে দেখছেন, আপনার মৃত্যু সম্পর্কে চিন্তাটাকে একদমই ছোট করে হলেও জানতে চাই। আসলে একজন মানুষ সবচেয়ে বেশি ভয় পায় মৃত্যুকে, এবং একজন মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কিন্তু তার জীবনকে যে কোনোভাবেই হচ্ছে যে তাকে যে কোনো উপায়ে বাঁচিয়ে রাখতে চায়। কিন্তু এটা একটা অবধারিত বিষয়, মৃত্যু হবেই, আমরা সবাই জানি। এর থেকে রক্ষা পাওয়ার কারো কোনো উপায় নেই, এর কোনো নজির নেই, কোনো দৃষ্টান্ত নেই। মহাপরাক্রমশালী ব্যক্তি যারা নিজেকে ক্ষমতা বলে মনে করতেন, যে তারা একবার খোদার পর্যায়ে চলে গেছেন, ফেরাউন থেকে শুরু করে বহু মানুষ আছেন। হ্যাঁ,
কিন্তু তাদেরকেও কিন্তু সেখানে যেতে হয়েছে। সেই সব দৃষ্টান্ত বিবেচনায় কিন্তু আমরা সবাই জানি যে মৃত্যু একেবারে অবধারিত, আমাদেরকে যেতেই হবে, কিন্তু আমরা কেউ যেতে চাই না। বা সেই বিষয়টা মনে রেখে যে আমাদের মানবিক হওয়া, যে আমাদের তো মরে যেতেই হবে, কেন একজনের প্রতি অমানবিক হব, কেন খারাপ আচরণ করব, কেন এটা করব সেটা করব, সেই জিনিসটাকে আমরা যেন মৃত্যুর সাথে, এই মৃত্যুকে মনে রাখলে কিন্তু এই বিষয়গুলো কিন্তু সামনে আসতো না, এগুলো আমরা এড়িয়ে চলতে পারতাম। যেহেতু আমরা কেউই থাকবো না, যারা আসছে ভবিষ্যতে তাদের সমস্যা না করি, যারা আছে তাদের সমস্যা না করি, সবাই মিলেমিশে একসাথে থাকি। সবাইকে তো এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতেই হবে। মৃত্যু সম্পর্কে আমার ধারণা এইটুকুই যে যেতেই হবে, এটা আর কোনো উপায় নাই। কিন্তু যতদিন আছি মানুষ হিসাবে মানবিক থাকার চেষ্টা করব, এটাই আমার সংকল্প। অনেকে অনেক কিছু হতে চায়, কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ বিরাট লেখক হচ্ছে, কেউ বিরাট ইউটিউবার হচ্ছে, বিরাট সাংবাদিক হচ্ছে, হ্যাঁ, প্রধানমন্ত্রী হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, রাষ্ট্রপতি হচ্ছে। আমি একজন ক্ষুদ্র মানুষ, আমার একটাই চাওয়া, আমি মানুষ হতে চাই। জানি না শেষমেশ এটা হতে পেরেছি কিনা বা পারবো কিনা, তবে আমার টার্গেট, আমি কোনো কিছুই হতে চাই না। হয়তো এগুলো আমার পেশা বা নেশা বা ইচ্ছা, কিন্তু শেষমেশ কিন্তু আমি মানুষ হতে চাই, এটাই আমার ইচ্ছা। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। আমরাও হয়তো মানুষ হতে চাই, এবং আজকের আয়োজনে আমি বলতে চাই যে আমাদের সঙ্গে যারা দর্শক ছিলেন তাদের হয়তো বা এই অনুভূতিটা হবে যে ইতিহাসের জায়গা থেকে হয়তো বা আমাদের মানুষ হওয়া ছাড়া আসলে আমাদের গন্তব্য আর কিছু নেই। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। পরবর্তী আয়োজনে হয়তো কোনো নতুন অতিথি নিয়ে আমরা আবার হাজির হব গল্পগ্রাফি স্টুডিওতে। ধন্যবাদ সবাইকে।